সবাইকে এখানে উপস্থিত যোগ জগতের সব গুণীজন ব্যক্তিকে আমি অনিন্দ্য কুমার দাস সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের চলার পথ আরো মসৃণ হোক, আরো এগিয়ে চলুন। সামান্য একটু নিজের পরিচয়। এমনি আমি BA অনার্স ইকোনমিক্সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাছাড়া যোগের উপর ডিপ্লোমা করা UGC রিকগনাইজড ইউনিভার্সিটি, যোগের উপর মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটি রিকগনাইজড ইউনিভার্সিটি UGC। আর কিছুদিন আগে আমি একটা কোর্স শেষ করলাম, কিছুদিন আগে বলছি, মানে আমার এখন বয়স 65+, কিন্তু আমি এখনও পড়াশোনার জগতে তোমাদের মতন থাকার চেষ্টা করছি। আমার থেকে যারা বয়স্ক আছে তাদেরকেও জানাচ্ছি। ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স 5.5 বছরের যে কোর্সটা পাশ করে গেছি, নো অবজেকশন সার্টিফিকেট চলে এসছে, শুধু রেজিস্ট্রেশন নম্বরটা বাকি আছে পাওয়া। তো এই হচ্ছে আমার কোয়ালিফিকেশনের ব্যাপারটা। আজ শুভ মাতৃ দিবসে আমি আমার প্রধান প্রেরণাদাত্রী স্বর্গীয়া আমার মা উমারানী দাসকে স্মরণ করছি। আর এই যোগ জগতের ইতিহাস বলতে গেলে অতি অবশ্যই আমি আমার গুরু স্বর্গীয় প্রফেসর অনিল কুমার দাস সম্বন্ধে একটু বলবো। সে দীর্ঘ অনেকদিন আগের কথা, 1934 সাল, যখন আমার বাবা প্রফেসর অনিল কুমার দাস কুমিল্লার, অধুনা বাংলাদেশের কুমিল্লার ঈশ্বর পাঠশালায় পড়াশোনা করতেন। ওইখানে ব্যায়াম চর্চা হতো। ওটা স্কুল বলা যায় না, এটা ইউনিভার্সিটি সমতুল্য একটা এরিয়া। ওখানে বাবা ব্যায়াম চর্চা করত এবং বাবার ব্যায়াম চর্চার গুরু ছিলেন শ্রী প্রমোদেশ্বর বসু। নামটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, কারণ বহু পুরনো একটা বই পাবলিশ হতো যেটাকে বলে ব্যায়ামে বাঙালি। স্বপনদা কিছুদিন আগে বলে গেল না যে বিভিন্ন রকম ব্যায়ামের নানা রকম কসরত আগে হতো। যারা যারা করতো পুরো হিস্ট্রি, তাদের ছবি, তাদের ইতিহাস সব এই ব্যায়ামে বাঙালি বইটা। আমি অনুরোধ করবো যদি এটা পাওয়া যায় তাহলে পঙ্কজ এটা নিয়ে যদি স্টাডি করে তাহলে পুরোনো দিনে ঘরানা অনেক কিছু জানা যাবে। এবার আমার বাবার ওই যে জায়গায় আর কি পড়াশোনা করতো, সেখানে হঠাৎ শুনল যে ওখানে টিফিন আওয়ার্সে একজন সাধু তুল্য ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, তাকে সবাই দেখতে ছুটেছে। তো সেইখানে আমার বাবা, তখন সবাই যাচ্ছে, তো সবাই একসাথে কার সাথে কী করে ওনার সাথে কথা বলার ইচ্ছা ছিল, কী করে কথা বলবে। তো সবাই যখন টিফিন আওয়ার্সটা প্রায় শেষ, সবাই চলে গেছে, তখন বাবা একা সেই ঘরে ঢুকেছে। বাবা ওখানে ঢুকে জাস্ট একটা প্রশ্ন করেছে, আমি যা চোখে দেখছি তা কি সম্ভব? বাবা তখন 13-14 বছর বয়স। তখন বলে, হ্যাঁ এটা সম্ভব, এটা যোগ অভ্যেস করলেই সম্ভব। বাবা কি দেখেছিল? বাবা দেখেছিল ওই ভদ্রলোক দুটো হাতে দুটো কলম নিয়ে দুটো কাগজে একসাথে লিখছে এবং দুটো ম্যাটার্স টোটালি আলাদা। তখন বাবা তার কাছে দীক্ষিত হন। তিনি হলেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। 1934 সালে সেই ঘরানার সৃষ্টি হয়। 1968 সালে আমাদের ঠাকুরিয়াতে, যেটা এখন অনিন্দ্য যোগ সোসাইটি নামে পরিচিত, তার প্রথম নাম হচ্ছে ইনস্টিটিউশন অফ আসনস অ্যান্ড যোগ ব্যায়াম ডিপ ব্রিদিং, সেইখানে শুরু হয়। তারও অনেক হিস্ট্রি আছে, আমি অত ডিটেলই যাচ্ছি না, কারণ অন্য ব্যাপারে কথা বলবো। আর আজকে 2025, অর্থাৎ প্রায় 90 বছরের আশেপাশে এই ঘরানাটা, সেই ঘরানার সাথে আমি জড়িত আছি এবং আমার হাতে খড়ি হয়েছিল
ওই 1968 সালের মহালয়ার দিন যোগে, এবং 1980 সালে জানুয়ারি থেকে আমি প্রফেশনাল লাইফে আসি। স্টিল নাও তোমাদের শুভেচ্ছা, আমি এখনও তাই চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 3টে কোর্স হয় যোগের। একটা হচ্ছে ডিপ্লোমা ইন যোগা এডুকেশন, একটা হচ্ছে ডিপ্লোমা ইন স্ট্রেস ম্যানেজমেন্ট উইথ মেডিটেশন, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। অ্যাডভান্সটা যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট, সেহেতু ওটা মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, আর ডিপ্লোমাটা এইচএস। এবং সৌভাগ্যক্রমে এই 3টেরই সিলেবাস ইউনিভার্সিটি আমাকে দিয়ে করিয়েছিলেন। সেটাই চলছে আমি সারা বাংলা বিভিন্ন জায়গায়, আমার ওখানে চলে। কিন্তু একদিন আমি পঙ্কজকে বলেছিলাম যে হিস্ট্রি, এই যে যোগের এটা আমাদের মানতে হবে যে আমরা যদি একটুখানি খেয়াল করি যে 1000 শতাব্দী, 2000 শতাব্দী চলছে তো, 1000 শতাব্দী আগের পর্যন্ত হিস্ট্রি যোগের পাওয়া যায়। সেই শিব সংগীতার আমল থেকে, শিবের থেকে, তারপরে কিন্তু 1000-এর কয়েক শতকের পর থেকে অন্তত 1800 শতাব্দী অবধি কোনো রকম যোগের কিছু হিস্ট্রি খুঁজে পাওয়া যায় না। এর পেছনে যে কারণ আছে আমি এখানে বলছি না, খুঁজলেই পাওয়া যায়। কিন্তু 1800 শতাব্দীর পরে ঋষি অরবিন্দ, তার আগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যোগ নিয়ে ওনারা ভক্তি যোগের উপরে মেনলি কালচার করেছিলেন, সেটা আমাদের শিক্ষাদান করেছেন। কিন্তু এই যে আপনারা সবাই বলছেন যে আমাদের বাংলা থেকে যোগের যে সৃষ্টি হয়েছে, এই যোগের ব্যাপারটা টোটালি আমাদের কাছে মানে ধূলিসাৎ হয়ে গেছিলো, আমাদের ভারতবর্ষের ইতিহাস তথা বিশ্বের ইতিহাস থেকে মুছে গেছিল। যদি না 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় বাঙালি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ওই বক্তৃতা না দিতেন, তাহলে আবার কেউ নতুন করে জানতে পারত না। এবং ওনার ওইখানে উনি কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, 4টে যোগ মেন সম্বন্ধে উনি প্রায় 2 সপ্তাহ ওখানে বিভিন্ন জায়গায়, ওই ধর্ম মহাসভা তো বটেই, 2 সপ্তাহ বিভিন্ন জায়গায় উনি বক্তৃতা প্রদান করেছিলেন। তারপর তার থেকে সেই জায়গায় ইন্সপায়ার্ড হয়ে বহু লোক এই যোগ নিয়ে আবার চর্চা শুরু করে। স্বামী বিবেকানন্দকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তিনি শিক্ষাদান করেছে। তারপরেও যখন দেখা যাচ্ছে এই জিনিসটা যে ঠিক মতো ঘরে ঘরে পৌঁছাচ্ছে না, তখন আমাদের মানিকতলা সুকিয়া স্ট্রিটে যে ঘোষেস কলেজ অফ এডুকেশন যেটা আছে, ওইখানে কিন্তু তখন শরীরচর্চা হতো। শরীরচর্চা মূলত কিন্তু ব্যায়ামের চর্চা হতো, আয়রন নিয়ে ব্যায়াম, কুস্তি হতো, ইত্যাদি অনেক কিছু। কিন্তু উনার যে বড় ভাই, যেটা স্বপনদা পড়ে গেলেন, স্বামী যোগানন্দ, যখন ঘটনাক্রমে উনি সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু বাইরে, আমাদের ভারতবর্ষে না। মানে বাইরে যে যোগ চর্চা করলে যে সিদ্ধি লাভ করে, যে উনি হচ্ছেন তার একটা প্রমাণ। সেই যোগানন্দ এখানে আসবার পর তারপরে কিন্তু অনেক দিকপাল লোক তার কাছে গিয়ে যোগ দীক্ষা নেয়, শিক্ষা গ্রহণ করে। এবং ভারতবর্ষের স্বাধীনতা যখন প্রাক্কালে যখন একটা গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলটা একটা বিরাট গণ্ডগোল হয়েছিল, আমরা সবাই জানি। সেই গণ্ডগোলটা থামানোর জন্যে তার মধ্যে বিষ্ণুচরণ ঘোষের একটা বিরাট অবদান আছে, আমরা কিন্তু এটা জানি না। উনি ডাইরেক্ট ফ্রন্টে গিয়ে ওইভাবে কিন্তু যুদ্ধ না করলেও উনি সেই সময় সেই ঐক্যটা বজায় রাখার জন্য যা যা করা দরকার উনি করেছিলেন। সেই ঘটনা আমি সর্বসম্মুখে বলতে পারছি না, কিন্তু করেছিলেন উনি। সেই বিষ্ণুচরণ ঘোষ তারপরে যোগ আসনটাকে যদি ঘরে ঘরে পৌঁছানো যায়, তার জন্য কিন্তু যোগাসনের এই কম্পিটিশনের ব্যাপারটা তখন উনি সাপোর্ট করেছিলেন। এবং তারপরে আস্তে আস্তে সেটা হয়। পরবর্তীকালে উনার যেটা
পৃষ্ঠপোষকতায় ব্যায়াম চর্চা, যেটা স্বপনদা বলে গেলেন, ব্যায়াম চর্চা, তার একটা পৃষ্ঠা যদি তোমার দরকার পড়ে পরে আমি দিয়ে দেবো, সেটা আছে, সেটা আমার ফার্স্ট পৃষ্ঠা একটা আছে আমার কাছে। আর আরেকটা পত্রিকা বের হতো 60-এর দশকের শুরুর দিকে, সে পত্রিকাটা শুরু হয়েছিল। আমি কেন পত্রিকার কথা বলছি, তুমি চাইছো সবাইকে একতাবদ্ধ করে এগোবে, কিন্তু তোমার একটা মুখপত্র দরকার, সেখানে বিভিন্ন লোকের কথা থাকবে, ভেতরকার এক্সপ্রেশন থাকবে, সব কিছু থাকবে। সেটা ছিল, সেই পত্রিকাটার নাম ছিল স্বাস্থ্য সাধনা। সেই স্বাস্থ্য সাধনার একটা পৃষ্ঠা আমার কাছে আছে, যেখানে সম্পাদক মণ্ডলীতে ছিলেন, মণ্ডলীর সম্পাদক হচ্ছে ভারতশ্রী কমল ভান্ডারী, তারপরে মণ্ডলীর সম্পাদক ওই একই সাথে ছিলেন শ্রী সন্তোষ সান্যাল মহাশয়, শ্রী হিতেন রায় মহাশয়, শ্রী গৌর সরকার ভারতশ্রী, শ্রী শান্তি চক্রবর্তী ভারতশ্রী, এরা সবাই কিন্তু তার সাথে জড়িত ছিলেন। তারপরে স্বপনদা যেটা বলে গেলেন যে 1965 সাল নাগাদ ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের চিন্তাধারাটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু সেটা কিন্তু ফর্ম করেনি, তখন ফর্ম করেছিল 1972 সালে, এবং ওটা রেজিস্টার্ড হয় 1973 সালে, ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশন ওই নামে। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে অজস্র নানা রকম প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, যারা যোগ জগৎটাকে কন্ট্রোল করছে, কিন্তু তখন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে, যেটা কার্যালয় ছিল বউবাজার ব্যায়াম সমিতি, এখনও কিন্তু ওখানেই আছে, সেই জায়গা থেকে এটা শুরু হয়েছিল। ফ্রম 1970 to 1990 শ্রদ্ধেয় নীলমণি দাস মহাশয় ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, যেটা স্বপনদা বলে গেলেন। আর আমার বাবা শ্রদ্ধেয় প্রফেসর অনিল কুমার দাস 1976 থেকে 82 মধ্যে এই সময় ভাইস প্রেসিডেন্ট ছিল। আর 1972 থেকে 21 জুন 1991, দ্যাট ইজ স্টিল ডেথ, মানে বাবা ঘটনাক্রমে আজকে যে দিনটা যোগ দিবস হিসেবে পালিত হয় 21শে জুন, ঘটনাক্রমে সেই 21শে জুনই আমার বাবা প্রফেসর অনিল কুমার দাস দেহত্যাগ করেছিলেন। আমরা কিন্তু তখন থেকে ওটা পালন করে আসছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ওটাই যোগ দিবস হিসাবে ঘোষিত হয়েছে, তার জন্যে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ। ওই পর্যন্ত আমার বাবা এই প্রতিষ্ঠানের লাইফ মেম্বার ছিল। অনেকেই লাইফ মেম্বার, যারা একবারে মানে সমস্ত কিছু করে লাইফ মেম্বার হয়ে যায়। আর 1990 থেকে 2015-16 পর্যন্ত শ্রদ্ধেয় ভারতশ্রী কমল ভান্ডারী মহাশয় প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। তারপরে দুজন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, এখন বর্তমানে একজন আছেন, আরেকজন। এখন এই যে ব্যাপারটা যেটা বললাম, এই ব্যাপারটা বাবা একটা বই লিখেছিলেন। এখানেও তোমাদের মধ্যে অনেকে আমাকে এই বইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করেছো যে বইটা কী হয়েছিল। যাই হোক, একটা বই ছাপানোর পেছনে যদি ঠিকঠাকভাবে হয়, অনেক কিছু খরচা, অনেক কিছু পরিশ্রম আছে। যারা বই ছাপাও সেইভাবে জানো আর কি। সেই মানে ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য সেটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, আবার কথাবার্তা চলছে, হয়তো 1 বছর পরে বইটা আবার বেরোবে। সেইখানে বাবা কয়েকজনের নাম বলেছিলেন, যে যাদের নাম এখানে লিপিবদ্ধ করা হলো, এরা সকলেই যোগশাস্ত্রে এক একজন দিকপাল। এরা সকলেই যোগ ও যোগব্যায়ামের সাধনা করেই চলেছেন এবং জনসমাজে যোগের কল্যাণ হস্ত প্রসারিত করেছেন। আমি যখন এই সামান্য বইটি লিখতে থাকি এবং ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের সাথে কিঞ্চিত সম্বন্ধ থাকায় এদের কথা সবসময় আমার মনে হয়েছে। তাদের নামগুলো কি বাবা লিখে গেছেন। নীলমণি দাস, তার কথায় আমি আগে কোনো উপাধি দিচ্ছি না। ক্ষীরোদ গোপাল সাহা, এই নামটা আলোচনা হয়নি। কমল ভান্ডারী, হিতেন রায়, সন্তোষ সান্যাল, নিরাপদ পাখিরা, চিত্ত গড়াই, শিশির সাহা, কুশলা দাস, লাবণ্য পালিত, গৌর সরকার, প্রভাস ব্যানার্জি, প্রফুল্ল ঘোষ, হিমাদ্রি চ্যাটার্জি, ডক্টর গৌরী শঙ্কর মুখার্জি, দেবব্রত ব্যানার্জি, শিশির সেন,
শান্তি চ্যাটার্জি এবং আরও অনেকে, যারা সেই সময় 70-এর দশকে যোগ জগৎটাকে কন্ট্রোল করত, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, থ্রু আউট দ্য ইন্ডিয়ান ওয়ার্ল্ড। তো দিব্যদা, প্রেমদা, এদের যোগ মানে জগৎ শুরু হয়েছে কিন্তু 1984 সালের থেকে আর কি। তখন ফার্স্ট উনি ইয়ে করেছিলেন, আমি তখন ছিলাম আর মানে 80-র দশকের পর থেকে ওনাদের আবির্ভাব, তার আগে ঘটনাটাই বলছি আর কি। পেয়েই গেল। তো বাকি হিস্ট্রিগুলো তো স্বপনদা অনেক বলেছেন, তোমাদের মধ্যে কয়েকজন সেটা বলেছ। এইবার যোগ নিয়ে তো আমরা কাজ করছি। তো প্রশ্ন হলো কি, যোগটা এই যে যোগাসন করছি বা তার একটা অঙ্গ, অষ্টাঙ্গ যোগে তৃতীয় অঙ্গ যোগাসন, যোগ নিয়ম আসন তৃতীয় অঙ্গ, তো এই যে করছি এইটা যোগ অভ্যেস কেন করব? তার জন্য বাবা 3টে কথা বলেছিল, সেটাই জাস্ট একটু স্মৃতিমন্থন করছি। একটা হচ্ছে মানুষের জীবনটাকে না 3টে ডাইমেনশনে যাচাই করতে হয়। একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ব্রেথ, একটা হচ্ছে ডেপথ। 3টে ডাইমেনশন থাকলে একটা কিউব, একটা বস্তু যাকে ছোঁয়া যায় তাকে পাওয়া যায়। 2টো ডাইমেনশনে কখনো হয় না, সেটা ছবি থাকে। তো মানুষের জীবনটাও সেটা। তাহলে লেন্থ অফ লাইফ বলতে কি বোঝায়? লংজিভিটি অফ লাইফ, অর্থাৎ একটা মানুষ কত বছর বাঁচল। ব্রেথ অফ লাইফ বলতে কি বোঝায়? কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ সেই মানুষটা জীবনে কিভাবে জীবন নির্বাহ করল, অন্যের উপকার এলো কি এলো না ইত্যাদি। আর ডেপথ অফ লাইফ হচ্ছে ওয়ে অফ লাইফ, অর্থাৎ আমি নিত্যনৈতিক দিনগুলো কাটাবার জন্যে আমি কিভাবে যোগাভ্যাস করছি বা আমার জীবনটা কিভাবে চালাচ্ছি, দ্যাট ইজ ওয়ে অফ লাইফ, ডেপথ অফ লাইফ। এখন ধরা যাক দুটো মানুষের কথা। একটা মানুষ 80 থেকে 90 বছর বাঁচলো, তার লেন্থ অফ লাইফ হচ্ছে 80 to 90 ইয়ার্স। আরেকটা মানুষ 50 to 60 ইয়ার্স বাঁচলো, তার লেন্থ অফ লাইফটা হচ্ছে 50 to 60 ইয়ার্স। এখন দেখা গেল এই যে প্রথম মানুষটা, যার লেন্থ অফ লাইফ 80 to 90 ইয়ার্স, তার অর্ধেক জীবন সে রোগ জীর্ণ অবস্থায় কাটিয়ে দিল। অর্থাৎ 45 বছর তার রোগ জীর্ণ অবস্থায় তার কেটে গেল। মুখ্য জীবনটা তার কত থাকলো? 45 বছর। আর আরেকটা মানুষ যে 60 বছর বেঁচে ছিল, সেই 60 বছর নিরোগ দিয়ে জীবনযাপন করল। তাহলে এই 60 বছর তার কোয়ালিটি অফ লাইফ অন্যের থেকে ভালো, অন্যের জন্য চিন্তা করতে পারে, অন্যকে ভালো রাখার জন্যে সে করতে পারে, তার জন্য তার কোয়ালিটি অফ লাইফটা তার ভালো। আর এই দ্বিতীয় মানুষটা যেহেতু অন্যের জন্য কাজ করছে, প্লাস এই মানুষটা থেকে কম বাঁচলেও তার ডেপথ অফ লাইফ অর্থাৎ থার্ড ডাইমেনশনটা কিন্তু অনেক বেটার, কারণ সে তেমনি সাত্ত্বিক জীবনযাপন করেছিল বলেই হয়েছে। তার বাবা কি বলল? তুই তাহলে কোন জীবনটা তুই নিবি, তুই সেটা বেছে নিবি। লোককে শেখাবো, শেখাতে গিয়ে দেখা গেল যে আর কিছুদিন পরে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ব্যাপার। আরেকটা হচ্ছে আমি যত সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি তখন আমার জিনিসটা অন্যদেরকে জানিয়ে যেতে পারবো। এই ছিল ফিলোসফি অফ যোগা, তার দর্শনের ব্যাপারটা, সেইটা শিখিয়ে গেছে। তারপরে বলেছে, যেটা স্বপনদা কিছুক্ষণ আগে বলেছিলেন, যে যোগটাকে শুধুমাত্র কম্পিটিশন হিসাবে দেখলে হবে না, যোগটার মাধ্যমে মানে যেমন নির্মদিদা সর্বস্বী উনি বলেছিলেন, আমার বাবা বলেছেন, এটার জন্য কিছু জ্ঞান অর্জন করা। এইটা কিন্তু 70-এর দশকে আমি যখন কম্পিটিশন করেছি, আমার সমসাময়িক ছিল জয়ন্ত হোক, আমরা বন্ধু। আমরা যখন কম্পিটিশন করেছি তখন কিন্তু জাজমেন্টশিপ দিয়েছেন এই নীলমণি দাস মহাশয়, সন্তোষ সান্যাল মহাশয়, কমল ভান্ডারী মহাশয়। আমার এখনও মনে আছে, আমাকে যখন বলা হলো ব্যাঘ্রাসন সম্বন্ধে উপকারিতা বলা, আমি ব্যাঘ্রাসন দেখিয়েছিলাম ওখানে, তখন আমি বলেছিলাম ডরসাল স্পন্ডিলোসিস রোগাক্রান্ত ব্যক্তিদের কাছে ব্যাঘ্রাসন ভগবানের আশীর্বাদ স্বরূপ। এইটুকু বলে ছেড়ে দিলে হবে না। আজকে যদি তুমি বলা হয় একটা উপকারিতা, আমাকে তখন ক্রস করেছিলেন ইনারা,
ডরসাল মানে কি, মেরুদণ্ডের কোন জায়গাটা একটা মানুষের কোন জায়গাটা ডরসাল, তাহলে থোরাসিক মানে কি, স্পন্ডিলোসিস মানে কি, স্পন্ডিলাইটিস মানে কি, এই সমস্ত প্রশ্নগুলো আমাকে করা হয়েছিল। এত কঠিন পর্যায়ে না গেলেও কিন্তু তুমি যেটা চিন্তা করছো সেগুলো পেলে আমরা পড়তে বাধ্য হব, আমরা পড়তে বাধ্য হব। এই ব্যাপারটা বলে, আর বাকি তো হিস্ট্রি সব তো আমরা জেনেছি, আপনারা অনেক কিছু জানেন। আমি জানি আপনারা সবাই যোগ জগতের লোক। আমরা এখানে এসছি, আসবার পরে আমরা কিছুক্ষণ আগে পঙ্কজ ভাই আমাদের সবাইকে খাওয়ালো, পেট ভরে খাওয়ালো, ওনার যারা হেল্পার সবাই আমাদেরকে খুব আপ্যায়ন করলো। আমি কোথায় গেলাম না, আমাকে নিয়ে চলে গেলেন ম্যাডাম। তো এগুলো খুব ভালো লাগছে। আমি শেষ করবার আগে ওই রকমভাবে না, যেমন পঙ্কজ ভাই একটা মন্ত্র কথা বলেছিল, আমি জাস্ট একটু প্রাণায়াম আর একটু মন্ত্র নিয়ে করে আমরা সবাই করে শেষ করব। তার কারণটা হচ্ছে, আমি যে প্রাণায়ামটা করব সেই প্রাণায়ামটা এই যে খাওয়ার পর যদি ডাইজেশনে যদি দরকার পড়ে, যেমন আমরা জানি বজ্রাসনে বসলে হজম শক্তি বাড়ে, হজমের কার্যকারিতা হয়, কিন্তু কিছু কিছু প্রাণায়াম আছে যে প্রাণায়ামটা করলে পরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সরাসরি সংযুক্ত। তার মধ্যে একটা প্রাণায়াম হচ্ছে সূর্যভেদ প্রাণায়াম, যে প্রাণায়ামটা আমাদের পিঙ্গলা নাড়ির সাথে সম্পর্কযুক্ত, যে নাড়িটা আমাদের সূর্যভেদ অর্থাৎ সূর্য নারীকে ভেদ করে যে প্রাণায়াম, সেই প্রাণায়াম আমরা সেই প্রাণায়ামটা অভ্যেস করব। করবার পরে এই যে আমরা এখানে শুনছি অনেকের মধ্যে একটা ক্লান্তি ভাব আসছে, তার জন্য একটা স্ট্যাটিক নেক এক্সারসাইজ করব, আমাকে ফলো করে তোমরা করবে। তারপরে আমরা ওম চ্যান্টিং করব। স্ট্যাটিক নেক এক্সারসাইজটা কী কারণে? কারণ আমাদের শরীরে সুস্থতার জন্য বেশ কিছু হরমোনের জরুরি আছে, যার মধ্যে হ্যাপি হরমোন একটা ফ্যাক্টর আছে। হ্যাপি হরমোন ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডরফিন, এই চারটে হরমোনকে যদি আমরা স্টিমুলেট করতে পারি, তাহলে এই যে ক্লান্তি ভাবটা, এই যে ব্যাপারটা কন্টিনিউয়াসলি যে খাটবো, এই জিনিসগুলো কিন্তু আমরা চট করে কিন্তু রিমুভ করতে পারবো। অনেক প্রসিডিওর আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে সূর্যভেদ প্রাণায়াম। তার মধ্যে সূর্যভেদ প্রাণায়ামের মধ্যে আমাদের সূর্য নাড়ি, পিঙ্গলা নাড়ি, সেইটাকে আমরা অ্যাক্টিভেট করব। তার সাথে আমরা স্ট্যাটিক নেক এক্সারসাইজ করে পরে ওম চ্যান্টিংটা করব। ঠিক আছে, আমরা রাজি? করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। প্রত্যেকে দুনাক চেপে ধরবো, ডান হাত ইউজ করো, হাতটা প্রথমে খোলো, মুঠো করো, মুঠো করে কোড়ে আঙুল আর আংটির আঙুলটাকে বের করো, বুড়ো আঙুলটাকে বের করো। তাহলে এই যে দুটো আঙুল, এই দুটো নাক বরাবর রাখবো। আংটির আঙুলটা দিয়ে লেফট নস্ট্রিল অপারেট করছি ডান হাতে, আর বুড়ো আঙুলটা দিয়ে রাইট নস্ট্রিল অপারেট করছি। শুরু করবার আগে করে অনেকে এরকমভাবে রাখি, এটাও অনেকে রাখে, কিন্তু যারা বিগিনার্স আমি বলবো কখনো ওটা করবেন না। তার কারণ এখানে আমাদের পিটিউটারি পিনিয়াল গ্ল্যান্ডটা বসে রয়েছে, যেটা আজ্ঞাত চক্রের সাথে রিলেটেড। সেই পিনিয়াল গ্ল্যান্ডটা কিন্তু স্টিমুলেট খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি সেটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, আমাদের মাথা ধরার প্রবলেম আসতে পারে। যার জন্য হাতটাকে এইটা নাসাগ্র মুদ্রা, দিস ইজ কল হোল্ড ইউর বোথ নস্ট্রিল, দু নাক চেপে ধরো সবাই। নাও রাইট ইন, ডান নাক দিয়ে শ্বাস নিতে থাকো, এক নাকারে ডান নাক দিয়ে নিতে থাকো। বোথ হোল্ড, দু নাক চেপে ধরো। লেফট আউট, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো। বোথ হোল্ড, এগেন রাইট ইন, ডান নাক দিয়ে নিতে থাকো, নিতে থাকো। বোথ হোল্ড, লেফট আউট, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো। বোথ হোল্ড, লাস্ট টাইম, রাইট ইন, নিতে থাকো, নিতে থাকো, as long as possible. বোথ হোল্ড, left out,
both hold and relax. মনে মনে চিন্তা করব আমাদের পিঙ্গলা নাড়ি, সূর্য নাড়ি স্টিমুলেট হয়ে প্রচুর পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত আমাদের শরীরে প্রবেশ করেছে, আমাদের স্টমাকে গিয়ে ডাইজেস্টিভ সিস্টেম স্টিমুলেট করতে সাহায্য করছে। এইবার আমরা স্ট্যাটিক নেক এক্সারসাইজ করব। লক করো, লক করে কপালের ওপরে শিঙে হাত রাখো, দুটো হাতের তালু কপালে, হাত দিয়ে মাথাকে প্রেস করব, মাথা দিয়ে হাতকে কোনোটাই যেন ডিসপ্লেস না হয়। রেডি সবাই? নাও প্রেশার স্টার্ট। 2, বাড়াও প্রেশার। 4, ম্যাক্সিমাম প্রেশার ধরে রাখো, ছাড়বে না। স্লোলি প্রেশার রিলিজ। পেছনের শিঙে হাতের তালু। নাও প্রেশার স্টার্ট। 2, বাড়াও। 4, ম্যাক্সিমাম প্রেশার ধরে রাখো। স্লোলি রিলিজ। বাঁ হাত নামিয়ে দিলাম, ডান হাত পেছনের শিঙে পাশে। প্রেশার স্টার্ট। 2, বাড়াও প্রেশার। 4, ম্যাক্সিমাম প্রেশার ধরে রাখো। স্লোলি প্রেশার রিলিজ। ডান হাত নামিয়ে বাঁ হাত পেছনের শিঙে পাশে। প্রেশার স্টার্ট। 2, 3, মাথা সোজা, ম্যাক্সিমাম প্রেশার। স্লোলি প্রেশার রিলিজ। চোয়ালে নিচে দুটো হাত। প্রেশার স্টার্ট। 2, পিঠ সোজা, বাড়াও প্রেশার, ম্যাক্সিমাম। স্লোলি প্রেশার রিলিজ। নমস্কারটা বুকের কাছে রাখো, নমস্কারটা বুকের কাছে রাখো। ওম চ্যান্টিং। যখন আমি ব্রিথ ইন বলবো তখন শ্বাস নেবে, তারপরে যখন ব্রিথ আউট বলবো আমার সাথে ওম মন্ত্র উচ্চারণ করবে। রেডি সবাই? ওম মন্ত্র স্টার্ট কাউন্টিং। ব্রিথ ইন, ব্রিথ আউট।